আমি ইতালি নাপোলি শহর থেকে বলতেছি। তুমি শুধু আমাকে ইতালি নিয়ে আসো নাই, তুমি আমার জীবন সুন্দর করে দিছো। আজকে তোমার কারণে আমি যে অবস্থাটা আছি অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। আমি ইতালি নাপোলি শহর থেকে বলতেছি। 2021 সাল, তখন আমি দেশে ছিলাম, বাংলাদেশে। তখন আমাদের ফ্যামিলির অবস্থা অনেক ভালো ছিল, আমরা যেভাবে চলতাম অনেক ভালোই চলতাম। তখন আমি ফার্স্ট কলেজে ভর্তি হই। আব্বু আমাকে বললো যে কলেজে ভর্তি হও, আর তোমার যে বাইক ভালো লাগে ওই বাইক আমি তোমাকে কিনে দিব। তখন তো আমার মনটা অনেক আনন্দ, আব্বু আমাকে বাইক কিনে দিবে, আমি কলেজে যাব আসবো। তো অনেক আনন্দ নিয়ে ভর্তি হয় কলেজে। কলেজে ভর্তি হওয়ার পরে কিছুদিন যায়। তো হঠাৎ একদিন দেখতে পেলাম যে আব্বুর পায়ের মধ্যে সমস্যা। আব্বুর জিজ্ঞাসা করলাম যে আব্বু, আপনার পায়ের মধ্যে কি হয়েছে? আব্বু বলতেছে যে ও কিছু না, ও এমনিতে ভালো হয়ে যাবে। আমি আব্বুরে বললাম যে এগুলা তো এভাবে ভালো হবে না, আপনি ডাক্তার দেখান, হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বললো যে একটা বড় ধরনের রোগ হয়ে গেছে। ডাক্তার বললো যে ওনার তো ব্লাড ক্যান্সার। তখন তো শুনে সবার অবস্থা ভালো না, আমার অবস্থা ভালো না, যে হঠাৎ করে অল্পের মধ্যে কি হয়ে গেল। পরিবারের বড় ছেলে, তখন আমি চিন্তা করলাম যে আমার তো ভেঙে পড়লে হবে না, আমি নিজেকে নিজে স্ট্রং রাখতে হবে। তখন আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম যে কি করবো এখন আমার। তখন ডাক্তার বলতেছে যে ব্লাড ক্যান্সার হলে তো কিমো দিতে হয়, তো আপনাদের কিমো দিলে টোটালি ভালো হয়ে যাবে। তখন কিমো দিতে দিতে 11টা কিমো দেওয়ার পরে হঠাৎ একদিন রাত্রে 3টার দিকে আব্বুর কান্নার আওয়াজ শুনতে পাইতেছি, যে আব্বু হঠাৎ করে কান্নাকাটি করতেছে। তখন আব্বু আমার বলতেছেন, বাবা কই তুই, আব্বুর কাছে আস। তখন আব্বুর কাছে গেলাম। তখন আব্বু বলতেছে যে বাবা তুই আমার উপরে একটু শো। তখন আমি অনেকক্ষণ, আধা ঘন্টার মতো আব্বুর উপরে উঠে জড়ায় ধরে শুলাম। তো আব্বু অনেক জোরে জোরে কান্না করতেছেন, আর বলতেছেন, বাবা আমার অনেক ইচ্ছা ছিল আমি তোকে পড়াবো, কিন্তু আমি পড়াইতে পারি নাই, আমাকে মাফ করে দিস বাবা, আমি তোদের জন্য কিছু করতে পারি নাই। তখন আব্বু আমাকে জড়িয়ে ধরে অনেক জোরে জোরে কান্না করতেছেন, আর বলতেছেন যে বাবা তোকে তো একটা বাইক কিনে দেওয়ার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি তোর বাইক কিনে দিতে পারি নাই। তখন তো আমার আরো বেশি খারাপ লাগলো যে আব্বু, আমি আব্বুকে বুঝালাম যে আব্বু একদিন আমি নিজেই বাইক কিনে নিব। তখন ওই দিন রাত্রে হঠাৎ করে আব্বুর আর নাই। তখন আমার মাথা ঘুরে যায়, তখন আমি মাটিতে পড়ে যাই। এরপরে কি হয় না হয় আমি আর বলতে পারি নাই। তখন আধা ঘন্টা 15 মিনিট এরকম যায়, যাওয়ার পরে আমার হুঁশ আসে। তখন আম্মুকে দেখে আমার অনেক খারাপ লাগলো। তখন আমি কিছু বুঝতে না পেরে তখন নিজেরে নিজে বুঝাইতে শুরু করলাম যে এখন আমার ভেঙে পড়লে চলবে না, আমার বোন আছে, ভাই আছে, ওদেরকে আমারই সামাল দিতে হবে। তখন আমি নিজেরে নিজে অনেকভাবে বুঝাই, বুঝানোর পরে নিজেরে নিজে স্ট্রং করি। তখন গোসল টোসল করায় আব্বুরে মাটির দিই। কিছুদিন যায়, তখন একটা সময় এসে আমাদের ফ্যামিলির অবস্থাটা অনেক খারাপ হয়ে যায়। তখন আমাদের ফ্যামিলিতে কোনো ধরনের ইনকাম নাই। তখন আমার মামা ছিলেন একজন ইতালিতে, উনি আমাদেরকে একটু দেখতেন। আমার ফুফুতির নাম্বার উনি আবার যখন যেটা লাগতো উনি দিতেন। এরকমই চলতো আমাদের ফ্যামিলিটা। আব্বু মারা যাওয়ার 2-3 মাস কেটে যায় এভাবেই। কোনো রকম আমাদের ফ্যামিলি চলতেছে। তখন একটা সময় এসে আমার কিছু ভালো লাগতেছে না, যে কি করব। যে আব্বু আমার এত ভালোবাসতো, আব্বু যখন যা চাইতাম তুই পাইতাম, এখন একটা সময় এসে কিছুই পাইতেছি না আমি, বা আমার ফ্যামিলি ভালোভাবে চলতেছে না, ঠিক মতো খাইতে পারতেছি না আমরা। তখন অনেকটা কষ্ট, যে আস্তে আস্তে আমি ডিপ্রেশনে চলে যাই। ডিপ্রেশনে চলে যাওয়ার পরে হঠাৎ একদিন আমার এক ফ্রেন্ড বলতেছে যে এগুলা খা, খাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম যে এগুলা খাইলে কিভাবে ঠিক হবে, এগুলা তো ভালো জিনিস না। ওরা অনেকটা জোর জবরদস্তি করে আমার দিল। দেওয়ার পরে আমি ওই জায়গাতে খাইতে শুরু করি। তখন একটা সময় এসে দেখলাম কি, যে এগুলা খাইলে যে মানে আমার মস্তিষ্ক কোনো কিছু আর মনে থাকে না, আমার যেদিকে যাইতে মন চায় ওইদিকে যাই, আসা যাওয়া করি। তখন এরকম অনেক দিন যায়। প্রত্যেকদিন রাত্রে সন্ধ্যার দিকে আমি বাসা থেকে বের হতাম, সারা রাত বন্ধুদের সাথে বাজে দিতাম, আড্ডা দিতাম। ও তখন ভালো লাগতো যে পরে আর কিছু মনে থাকতো না আমার। তখন ভাববেন এই যে যাক এভাবে চলুক লাইফ, এগুলা হয়তো আমার এই মানসিক যন্ত্রণা থেকে দূরে রাখবে। তখন আমি আস্তে আস্তে এগুলা মানে এমন একটা পর্যায়ে যায়, অতিরিক্ত হয়ে যায়। আম্মু হঠাৎ করে একদিন আমার বলতেছে যে বাবা তোর কি হয়েছে। ওই সময়টাতে যে আমাকে একটা সাপোর্ট দিবে, বা আমার মাথার উপরে ছাদ ছিল না, যে আব্বু ছিল না, কে দেখবে আমারে। আমি আম্মুর কথা এতটা শুনতাম না। ও তখন আমার ভিতরে এতটা ভয় ছিল না, যে আমি যাই করি না কেন আমার কেউ কিছু বলবে না, আব্বু নাই আমার কে কি বলবে। তখন এরকম অনেক দিন যায়। একদিন রাত্রে 3টা বাজে আমি বাসায় আসি। আসার পরে দেখতে পেলাম যে আমার ভাই ঘুমায় নাই। যে ও বলতেছে যে ভাইয়া আমি তো একটা কথা বলবো, যদি আমাকে না মারো তাহলে আমি বলবো। আমি সমস্যা নাই বল। তখন ও বলতেছে যে ভাইয়া তুমি তো এরকম ছিলে না, এখন তুমি তোমার বন্ধুদের সাথে থেকে এগুলা করো, এগুলা আসলে ভালো না ভাইয়া, তুমি তোমার জীবনটা নষ্ট করতেছো ভাই, আমি ছোট মানুষ, আমি তোমার কি বলবো ভাই, তোমার জীবন যদি তুমি নষ্ট করো তাহলে আমরা কি করবো। তখন আমার এতটা খারাপ লাগলো যে ও ছোট মানুষ, ও এগুলা বুঝতেছে, আমি কেন বুঝতেছি না। তখন একটা সময় এসে ভাবলাম যে না আমি এগুলা আর করবো না। তখন
আমি আমার ছোট ভাইয়ের কথা চিন্তা করে আমি সবকিছু বাদ দিই। বাদ দিয়ে ওইসব বন্ধু-বান্ধবের সাথে চলা বাদ দিয়ে দেই। তখন আমি আমার মামারে বুঝিয়ে বললাম যে, "মামা আমার ফ্যামিলি তো আমি ছাড়া আর কেউ নাই। আমার ফ্যামিলিকে তো আমাকেই দেখতে হবে যে আমি আমার ফ্যামিলিকে যেন যেকোনোভাবে ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। এখন তো আমাদের অবস্থা ভালো না। এখন আপনি যেহেতু আছেন একটা সিস্টেম করে আমারে নিয়ে যান।" তখন মামা তো সিস্টেম করে আমাকে নিয়ে আসে ইতালিতে। ২০২৩ সালে আমি চলে আসি ইতালি। তো আপনারা তো জানেন ইতালিতে লিগ্যাল ভাবে আসতে অনেক টাকা খরচ হয়। তখন ওই টাকাটা ম্যানেজ করে দেয় আমার ২ জন ফুফু ছিল আর আমার মামা। আমার মামা ইতালিতে থাকেন। উনি সম্পূর্ণ টাকা দেয় প্রায় ১৭-১৮ লাখ টাকার মতো যায়। টোটালি আমার মামা আর ফুফু তারাই মিলে দেয়। ইতালি আসার পরে ভাই এখন অনেক ভালো আছি যে আমার ফ্যামিলিতে আমি যা ইচ্ছা তাই দিতে পারি। যা আমার ফ্যামিলি আমার ছোট ভাই আছে, আমার আম্মু আছে, তাদের কোনো কমতি নাই যে আমি এটা দিতে পারি না। আমি সবকিছু দিতে পারি ওদেরকে। ওদের যা যেমন যখন যা ভালো লাগে আমি তাই দিতে পারি। ইতালিতে আসার পরে আমি আমার বোন, ভাই ওদেরকে অনেক ভালোভাবে লেখাপড়া করাইতে পারতেছি। আগে ঠিকমতো লেখাপড়া হইতো না। এখন আমি ইনশাআল্লাহ সবারই লেখাপড়া করাইতে পারতেছি। বা আমার বোন, ভাই যারা যখন যা চাইতেছে তাই দিতে পারতেছি, সমস্যা নাই। তো একটা জিনিস বলবো আমার ভাইয়ের উদ্দেশ্যে। তো আমার ভাইয়ের একটা আবদার যে ওকে আমি বাইক কিনে দিব। তো আমি ইনশাআল্লাহ ওরে কুরবানি ঈদের আগে ওরে বাইকটা দিয়ে দিব। ওই একটা সময় এসে আমার আব্বু দিতে চাইছিল আমারে, আব্বু দিতে পারে নাই। তো আমি আমার বাইরে দিতে চাই যে যেকোনোভাবে আমি আমার বাইরে একটা বাইক দিব ইনশাআল্লাহ। তো আমি আমার মামার প্রতি চিরকৃতজ্ঞ যে আমার মামা আজকে আমার এই অবস্থানে আনছে, যে আমি আমার মামার কারণে আজকে ভালো অবস্থানে আছি। যে অবস্থানে আছি আমি আমার মামার কারণে আছি, যে আমার মামা আমাকে এই জায়গায় নিয়ে আসছে। মামা আমি আপনার উদ্দেশ্যে বলতেছি যে আপনার মতো আর মামা হয় না। আপনি আপনি দুনিয়ার সবচেয়ে সেরা মামা। মামা তুমি শুধু আমাকে ইতালি নিয়ে আসো নাই, তুমি আমার জীবন বা আমার বোন, আম্মু ওদের সবার জীবনটাকে সুন্দর করে দিছো। যে মামা আজকে তোমার কারণে আমি যে অবস্থানে আছি অনেক ভালো আছি মামা। আপনার মতো মামা হয় না মামা। আপনার মতো ভালো মানুষ যেন এই দুনিয়াতে আরো হয়। প্রত্যেকটা বোনে যেন আপনার মতো ভাই পায় আর আপনার মতো মামা যেন সবাই পায়। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে জীবনে যত কিছু হোক না কেন, যত কঠিন সময় আসুক না কেন, সবাই নিজেকে স্ট্রং রাখতে হবে। তো আমরা যদি আল্লাহর উপরে ভরসা রাখি তাহলে এমনি সবকিছু ঠিক হয়ে যাবে। আর ডিপ্রেশনে পড়ে গুলো করা আসলে ভালো না। যে যা আমার লাইফটারে একটা সময় গিয়া সবকিছু শেষ করে দেয়। কিন্তু ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা ছিল বলেই আজকে আমি যে অবস্থানে আছি, যা আছি আলহামদুলিল্লাহ। আমি যে অবস্থায় ছিলাম বা যে জায়গায় গেছিলাম ওই জায়গা থেকে সবাই বাহির হয়ে আসতে পারে না। তো আমি যে জায়গা থেকে বাহির হয়ে আসতে পারছি, তো আমি আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া যে আমি ওই জায়গা থেকে বের হয়ে আজকে আবার সুন্দরভাবে জীবন গঠন করতে পারতেছি।